ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব। পর্ব সংখ্যা ৯৮। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। প্রিয়তাকে কোলে নিয়ে পায়ে হেঁটে ফেরিঘাট অবধি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে যায়। অনেকটা সময় পেরিয়ে গেছে। চারদিকে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। ব্যাঙ ও ঝিঝি পোকা ডাকে মুখরিত হচ্ছে চারপাশ। দৃশ্যমান সমুদ্রের শেষ প্রান্তে এক ফালি লালচে সূর্যের অবশিষ্ট ডুবন্ত পায়। প্রিয়তাকে কোলে নিয়ে একটা ছোট নৌকা এসে বসে শুদ্ধ। ফেরিঘাটের ছোট ছোট নৌকা ব্যতীত আর একটাও বড় ট্রলার কিংবা জাহাজ কিচ্ছু নেই। আজ হয়তো কোনো জাহাজই যাবে না কেরালা। দলে দলে মাঝিরা ফিরে আসছে নৌকা নিয়ে। ডিঙি নৌকার এক কোণে পানিতে পা ডুবিয়ে বসে আছে শুদ্ধ। তার কাতর দৃষ্টি আটকে আছে যুবকের বুকের ওপর। যেহেতু চড়ুই পাখির মতোই একটা ছোট্ট মেয়ে চুটকি মেরে পড়ে আছে সেইখানটায়। এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলতে পারেনি শুদ্ধ। কি যেন একটা মায়াবী টান আটকে রেখেছে কেবল। মনে হচ্ছে এক মুহূর্ত না দেখা মানে এক মুহূর্ত অপচয়। এই বিশাল ক্ষতি আর কিছুতেই ভরাট করতে পারবে না সে কখনো। দেখতে দেখতে ধূসর বর্ণ নয়নচোরা ক্লান্ত হয়ে যায় এক সময়, কিন্তু ক্লান্ত হয় না শুদ্ধ। প্রতিনিয়ত লুকিয়ে লুকিয়ে দেখে যাওয়ার প্রচেষ্টায় শুদ্ধ আজ প্রাণ ভরে নয়ন জুড়িয়ে দেখতে চায় মেয়েটার ছোট খাটো মুখের আদলখানা কত মায়াবী, কত স্নিগ্ধ। মায়াবী মুখের আদলে লেপ্টে গেছে সৃষ্টের সমস্ত মায়া অনন্ত শুদ্ধ মনে। তাই দিনের শেষ এক ছিটে রক্তিম আলো এসে আছড়ে পড়তে মায়াবী নরম গালে। সেই দৃশ্য কি কয়েক মুহূর্ত দেখতেই প্রাণ জোড়ায়। সেই স্বপ্নরাজ্যের মায়াবতী হৃদয় হরেনি স্বপ্নচারিণী। তার নয়ন এক কথায় মানতে হবে তাকে। এই নারী নাকি তার জীবনের চির নিষিদ্ধ। এই নারী কোথায় সে নিজে করে পাবে না, না দুনিয়া না আখিরাতে। দু জগতে এই নারী তার পরনারী মানতে হবে। আশ্চর্য, এটা কি এক নিরাপদের ওপর জুলুম নয়? এই নারী নাকি তার এই নারী নাকি তার না, অন্য কারো পাঁজরের হাড় থেকে তৈরি। তাহলে এই নারীকে দেখলে তার পাঁজরে তো টান লাগে কেন? কেন এত আপন মনে হয়? ভাবনার অতরে হারিয়ে শুদ্ধ আবিষ্কার করলো তার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার হয়েছে তার উপর। এই সুন্দরী মুখের মেয়েটা তার নয়। এই নিষ্ঠুর সত্যটাকে মানতে হবে তাকে। এত ভালোবাসার পরেও কেন দূরে থাকতে হবে? কেন ভালোবাসা যাবে না কেন? নিজের করা বোকা বোকা প্রশ্নে নিজেই হেসে ওঠে শুদ্ধ। নিজেকে উত্তর করলো, কারণ তুমি আমাকে চাও না। তুমি আমাকে ভালোবাসো না নীল চোখের মেয়ে। একটাবার সুযোগ দিলে না নিজেকে প্রমাণ করার। জীবনে একটাবার আমার চোখে দিকে চেয়ে দেখলে না। যদি একটাবার দেখতে, ও কি পারতো আমার ভালোবাসা উপেক্ষা করতে? আর ভালোবাসাকে এত অবজ্ঞা করার সহিত ছুঁড়ে ফেলতে কি তোমার বুকে বাধতো না? নিজের করা বোকা বোকা প্রশ্নে নিজে আবার হাসে শুদ্ধ। নিজে উত্তর প্রশ্নের করে, কারণ তুমি আমাকে চাও না। আমার ভালোবাসায় এত অবজ্ঞার সহিত ছুঁড়ে ফেলতেও তোমার বুক কাঁপে না? তোমাকে চাইতে চাইতে আমি সর্বশান্ত হয়ে গেলাম। নিজের পরিচয়, নিজের ঘর বাড়িকে আমি সব ভুলে গেলাম। কেবল তোমাকে চাওয়ার নেশায় মত্ত রইলাম। আমি জানি আমি তোমাকে পাবো না, তবু এই দেখো সবটা যেন বেহায়ার মতো চেয়ে বসে আছি বারংবার। এই তুমি আবার আমাকে বেহায়া ভেবো না তো? ভাবতেও ভাবো। সত্য স্বীকার করতে আমার আবার কোনো কালে দ্বিধা নেই। তোমাকে পাওয়ার লোভে কি আমি আর কি হয়ে গেলাম, কিন্তু পেলামটা কি? সবাই বলে তোমার অনুকরণে কেউ এসেছে, তাই কেন আপন করি না? তোমাকে কেন লাগবে? সে সকল নির্বোধ হতবুদ্ধি কিভাবে বুঝবে? কমলার মালটা কি এক চেহারার অদৃশ্যধার কি কখনো অনুভূতি স্থানান্তরে সম্ভব? সে অবুঝ প্রাণীদের কিভাবে বোঝায় তুমি কাছে এলে বুকের ভেতর চিনচিনে ব্যথাটা, ওই ব্যথাটা খুব অ্যাডিক্টেবল। সেটা অন্য কারো বেলায় একদমই সম্ভব না। তোমাকে ছাড়া যে আমার ভেতরটা পুড়ে যায়, তা যে আর কিছুতে না। সব ব্যথা এবার নিশ্চিত ঘুচে যাবে, আলাদা কিছু অনুভব হবে না। এই আশে অন্য কাউকে আপন করে নেওয়ার চেষ্টা করেছিলাম, ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস, এই ভুল ধারণা আমার প্রথম কয়েক মুহূর্তে ভেঙে গেছে। কিভাবে জানো? এই যে তোমাকে ছুঁয়ে, তোমাকে আমার বুকে আগলে রেখে, তোমার নিঃশ্বাসের গরম আজ পড়ছে আমার বুকে। বিশ্বাস করো, তোমার উপস্থিতিতে ধীরে ধীরে শরীরের কার্যক্ষমতা হারিয়ে যাচ্ছে আমার। নিঃশ্বাস নিতে পারছি না, নিজেকে হাঁপানি রোগী মনে হচ্ছে আমার। হাত পা কাঁপছে,
পুরো শরীর কাঁপিয়ে জ্বর আসছে আমার। প্রতিটা শরীরের শিরা শিরায় রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায় অনুভব করছি তোমাকে, কিন্তু অন্য কারো সাথে ঘনিষ্ঠ হয়েও দেখেছি আমার নার্ভগুলো ডিফারেন্স কিছু ফিল করে না। অন্য কারো স্পর্শ এতটা অনুভূতি নেই, এই টান জ্বালাটা নেই। তুমি ব্যতীত কৃত্রিম লাগে সবকিছু, নারী লঙ্গ লাগে অসহ্যকর। আমি অন্ধ হলেও তোমাকে চিনি, ঠিকই চিনে নিতাম। তাই তো তাকে শুধু শুধুই মিথ্যা মায়ের বাঁধনে ধরে রাখিনি। ভালোবাসা নেই তাই ভালোবাসার ছলনাও করিনি, মুক্ত করে দিচ্ছি তাকে। কারণ আমি বুঝে গেছি এই ভুবনে আমার পক্ষে আর দ্বিতীয় কোনো নারীর প্রেমে পড়া কোনোদিনও সম্ভব নয়। দ্বিতীয় নারীর স্পর্শ আমাকে আঘাত করে, আমার দেহ আমাকে চিৎকার করে বলে আমি বিশ্বাসঘাতক। আমি তোমার প্রতি একনিষ্ঠ আচ্ছন্ন থাকা সত্ত্বেও অন্য কারো ভালোবাসার অর্থ খুঁজতে চাচ্ছি কেন? তুমি আমাকে নাইবা ভালোবাসলে, আমি তো বাসি। তোমার এই ভালোবাসা নাইবা পেলাম, এই জীবন নাইবা তোমায়। আমার নীল সংসার হলো না, তাই কি নাইবা হলো আমাদের এক ঝাঁক ছানাপোনা, তবুও শেষ অবধি আমার ভালোবাসা তুমি। তুমি আমার অপেক্ষা, যার অবসান দুনিয়াতে নেই, কিয়ামতেও নেই। চিরন্তন তপস্যা তুমি আমার, যার ফল নেই, কেবল সাধনা আছে। ফলগুলো বলার সময় টপ টপ করে ফোঁটা ফোঁটা অশ্রু গড়ে পড়তে লাগলো। প্রিয়তার নাক গরম হতে চাঁদের রূপালী আলোয় বিন্দু বিন্দু চকচক করছে তা। প্রণয়ের সতর্কবাণী বেমালুন ভুলে গেল শুদ্ধ। প্রিয়তার মখমলে নেয় তুলতুলে বৃদ্ধাঙ্গুল বুলাতেই ব্যথাতর কণ্ঠে বলল, তুমি যে না, তুমি যে আমার নও। মাঝে মাঝে এই ব্যাপারটা বড় অবিশ্বাস্য থাকে আমার কাছে। তুমি যখন শাড়ি পরা চোখে কাজল দাও, কোনোদিন কি লক্ষ্য করেছো কতটা তৃষ্ণার্ত নিয়ে ব্যাকুল চোখে দেখি তোমায়? আমার কপালে তোমার কপালে ছোট কালো টিপটা যখন বেখেয়ালি মাঝে মাঝে বেঁকে যায়, তখন বড্ড লোভ হয়ে হাতটা নিষ্পিস করে। টিপটা তোমার ঠিক টানা টানা ভুরুর মাঝে স্থাপন করে দিই, চোখের উষ্ণ স্পর্শে তোমাকে ভুল আর শুধরে দিতে, তোমার ওপর অধিকার ফলাতে। কিন্তু আমার অধিকারের সীমাবদ্ধতা আমাকে মনে করিয়ে দেয়, তোমার ওপর এক চুল পরিমাণ অধিকার আমার নেই। তুমি আমার নও, তোমার সমস্ত সাজ সজ্জা সকল আয়োজন কিছু অন্য কারোর। তুমি শাড়ি পরো অন্য কারোর জন্য, আলতা পরো অন্য কারোর জন্য, তুমি রোজ নিজেকে সাজাও অন্য কারোর জন্য। তোমার সমস্ত রূপ লাবণ্য তৃপ্তি নিয়ে ভোগ করার অধিকার অন্য কারো। তোমার জীবনে আমার ভূমিকা একমাত্র নীরব দর্শক মাত্র। রাতে ঘুমাতে পারি না জানো, রাতের পর রাত জেগে থাকি। যদি কখনো ক্লান্তিতে তন্দ্রা জমে, মাঝরাতে চিৎকার করে জেগে উঠি, মনে পড়ে যায় এখন হয়তো তুমি অন্য কারো বাহুডোরে নিশ্চিন্তে তন্ময় মগ্ন। নয়তোবা এইটুকু বলেই থেমে গেল শুদ্ধ। বুকের ব্যথা হচ্ছে প্রচুর। সমুদ্রের পাড়ের তরতরে হাওয়া, কিন্তু তবু অক্সিজেনের কম মনে হলো তার। চাঁদের আলোয় ফর্সা মুখটা ঝিলিক দিচ্ছে। মস্তিষ্কে কঠোর শাসন বাণী অপেক্ষা করেই মন চাচ্ছে ভুল ত্রুটি হলেও একবার ওই চাতকের কপালে ঠোঁট ছোঁয়াতে। চোখ বুঝে লম্বা দীর্ঘশ্বাস টানল শুদ্ধ। অবুঝ মনের পাগলামো ইচ্ছাখানা বরাবরে নেই পদতলে পিষ্ট করলো। সে তার সীমানায় এক চুলও লঙ্ঘন করতে চায় না। এখানে সামান্যতম সীমা ছাড়ানোর মানে নিশ্চয়ই মৃত্যু। পবিত্র প্রতীকে সেই হারাম স্পর্শ কখনোই দিতে চায় না সে। সুদের কান্না ভেজা কণ্ঠে ফের বিড়বিড় করে, নিজেকে বুঝতে পারিনি তুমি অন্য কারো স্ত্রী, অন্য কারো অর্ধাঙ্গিনী, অন্য কারো শৌচ সঙ্গিনী। তুমি যেই পাশটাতে মাথা রেখেছো ওই পাশটাতে কি অসহ্য ব্যথা হয়? এই ভাবনাটার অর্ধেক আমার জান নিয়ে নিচ্ছে। দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। মনে হয় তুমি অন্য পুরুষের বুকে আছো, অন্য পুরুষের স্পর্শ করছে তোমাকে, অন্য পুরুষের তোমার কামনার নজরে দেখছে তোমার ওই তৃষ্ণার্ত পুরুষত্ব। আর ভাবতে পারছে না সে এসব ভাবনায় মৃত্যু দেয় না মৃত্যু। তবে জীবন্ত শরীরে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করে তিলে তিলে প্রতি মুহূর্তে। আর তোমার রোজ সকালের ভেজা চুল, উফস। আমি চাই তুমি সুখে থাকো, কিন্তু অন্য কারোর সাথে সুখে থাকো এটা মানতে পারি না। ভালোবাসি তো খুব, তাই খুব কষ্ট হয়, কিন্তু তোমার সুখে একটু নজর দিতে চাই না। বিশ্বাস করো, আমি চাই তুমি সুখে থাকো। সুখের এক কঠিন অসুখের বার্ধক্যকাল অব্দি ভোগো, কখনো যেন তোমার অসুখে নিরাময় না হয়। দয়া করে তোমার এই সুখটুকু অক্ষয় থাক, তোমার ভালোবাসা দীর্ঘায়ু হোক। তোমার এই সুখটুকু বাঁচিয়ে রাখায় এই অধম নিজের অবশিষ্ট প্রাণটিকেও দিয়ে দিবে। তোমার কাছে একটা আবদার করলে তুমি কি বেশ রাগ করবে হৃদয় হরিণী? কোনো উত্তর ভেসে এলো না। শুদ্ধ ফের বলল, আমি তোমার চোখের পাতায় একটা চুমু খাই, খুব আস্তে খাবো, তুমি রাগ করো না কেমন? এবারও উত্তর এলো না। কাপা কাপা ঠোঁট দুটো চোখের অনেক কাছে নিতেই স্পর্শ করলো না শুদ্ধ। খুব কাছে গিয়েও নিজেকে গুটিয়ে নিল, তার ছেলে নিয়ে বিড়বিড় করলো, আমানত খেয়ানত করতে ভালো না, তোমার স্পর্শ করা বারণ প্রিয়া। তোমাকে দেখতে দেখতে আমি নিজেও অন্ধ হয়ে যাই। দুনিয়া তুমি ছাড়া
কিছু দেখার মতো আর নাই। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছুই এমন সয় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় আমার তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে অনেক, এখন ফিরছে না প্রণয়। সময় বাড়ার সাথে সাথে চিন্তা চিন্তা হুড়হুড় করে বাড়ছে। রাত কত হবে বলতে পারে না শুদ্ধ। ফোনের ব্যাটারি খতম হয়ে গেছে কবেই। পুরো ফেরিঘাট জনমানব শূন্য। যে দু একজন মাঝি কিংবা জেলে জেগেছিল তারাও নৌকা কিংবা ট্রলারের ভেতর চলে গেছে। চাঁদনি রাত, দূরের প্রান্তরে এক জঙ্গলি শিয়ালের আওয়াজ ভেসে এলো। প্রিয়তাকে বুকের মাঝে আঁচড়ে ধরে বসে শুদ্ধ। মাথার উপর জলজল করছে থালার মতো বিশাল চাঁদ। শুদ্ধ চাইতেই প্রিয়তাকে ফেলে প্রণয়কে খুঁজতে যেতে পারে না, আর সাথে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে এখন কেন আসছে না ছেলেটা? সব ঠিক আছে তো? একের পর এক খারাপ চিন্তা শুদ্ধকে ঘিরে ধরতে চারপাশ থেকে চোখ বুজে পড়ে রইল শুদ্ধ। হঠাৎই বাতাসে ব্লেডের ঘূর্ণির আওয়াজ আসতেই তড়া করে চোখ মেলে তাকায়। ওপরে দৃষ্টিপাত হতেই কালো একটা হেলিকপ্টার বাতাসের চাদর ভেদ করে নিচে নেমে আসছে। হেলিকপ্টার তা চোখে পড়তে বুকটা কেমন যেন চাপা বেদনা আর শুদ্ধের দুশ্চিন্তায় কালো মেঘ কেটে যায়। হেলিকপ্টারের দরজা ঠেলে বেরিয়ে আসে প্রণয়। সারা শরীর টকটকা রক্তে চুবুথুবু, চোখের দৃষ্টি শান্ত আবেগের মতোই। প্রণয়কে দেখেই উঠে দাঁড়ায় শুদ্ধ। প্রিয়তার দিকে হাত বাড়ানোর পূর্বেই চরম অধিকার বোধের সাথে প্রিয়তাকে কেড়ে নেয় প্রণয়। চু মেরে প্রিয়তার অবচেতন দেহখানা ভর নিয়ে নিয়ে নিজের অস্তিত্বে বলিষ্ঠ দু হাতের ওপর তুলে শরীরটা ধরে গটগটিয়ে চলে যায়। শুদ্ধের বুকের ভেতরে রক্তাক্ত শুরু হয় মুহূর্তেই, তবে মুখ দিয়ে টু শব্দ করে না। নিজের জিনিস নিজের ওপরের অধিকার নেই যে তার। হেলিকপ্টারের ভেতরে থেকে প্রণয় ভারী কমকমে কণ্ঠ ভেসে আসে, তুই কি যাবি না? না গেলে থাক। শুদ্ধ আর ভাবে না, গিয়ে বসে প্রণয়ের পাশে। প্রণয়ের পুরো শরীর থেকে লৌহ আর রক্তে বিচ্ছিরি গন্ধে গা গোলাই আসছে তার। সে ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে প্রণয়ের শরীরে ক্ষত কিংবা জগৎ আছে কিনা দেখলো। কেবল জামা কাপড়ে টপ টপ করে রক্ত পড়ছে। তুই কি রক্তে স্নান করে এলি বলতে পারিস? ছোট উত্তর প্রণয়ের। কেবল প্রিয়তার মসৃণতে নিজের তপ্ত ওষ্ঠ চেপে ধরে নিঃশ্বাস ফেলল। প্রিয়তার চিকন আঙ্গুলের ভাঁজে নিজের বড় বড় আঙ্গুল ঢুকিয়ে, আমি ফিরে এসেছি জান। তোমায় কথা দিয়েছিলাম, সে কথা আমি রেখেছি। তোমাকে পাওয়ার লোভ আমাকে ছাড়তে দেয়নি। তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না, তাই শেষ অবধি লড়বো। আমাদের পথে আসা প্রত্যেকটা কাঁটা একটা একটা করে উপড়ে ফেলবো। এই নিরুপায় না হলে মৃত্যু আমি স্বীকার করব না। হায় আল্লাহ, এবার কি সর্বনাশ হয়ে গেল! এ কোনায় আছো গো, দেখা যাও কোন ডাইনি নজর লাগছে আমার সংসারে। 50 ভদ্রমহিলা জোর গলায় চিৎকার করছে, হুড়ুড় করে মানুষ জড়ো করছে মোল্লা বাড়িতে। সত্তরুদ্ধ কাশেম আলী, পুত্র পুত্রী ধন নাতি নাতনি সকলের চোখে ছানা ভরা। দলের শটান মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে নতুন বউ দেখে কাশেমের আলীর স্ত্রী রোকিয়া বানু উঠানে পড়ে গড়গড়া খেয়ে চিৎকার করতে করতে অবস্থা অস্থির। তার কান্নার শব্দ আশেপাশে বাড়ি থেকে প্রতিবেশী বের হচ্ছে। মোল্লা বাড়ি বেশ বড় নয়, ছোট থেকে মাঝারি আকারে টিন শেডের কাঁচা বাড়ি। বাড়ির চারপাশে ঘিরে সুপারি খোলের বেড়া। উঠানের এক কোণে বস্তা চটে ঘেরা স্নান ঘর। পাড়া প্রতিবেশীরা খেয়াল করলো ফাঁক ফোকর দিয়ে উকি দিচ্ছে মুখরোচর পারিবারিক কেচ্ছা। দেখার লোভন সামলাতে না পেরে কেউ কেউ তো ঢুকে পড়ছে বাড়ির ভেতর। কেউ কেউ আবার ছিছি বলছে, মোল্লা বাড়িতে কেমন কাণ্ড! ছি! রোকিয়া বান উঠানে মাটিতে পড়ে মাথা খুঁড়তে খুঁড়তে কাঁদছেন। এলাকার মহিলারা ঘিরে ধরেছে তাকে। চারদিক থেকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কেউ কেউ তো বলছে, আরে রহিমার মা, শান্ত হও, নিজের মনটারে ফাতর বানাইয়া গো বুবু। পুরুষ মানুষ তো সুন্দরী মাইয়া দেখছে, তাই কি আর বিয়া না কইরা পারে? একবার সত্যি সত্যি তোমার কপালটা বুঝি পুরলো গো বুবু। হ্যাঁ গা বউ, এমন চিল্লাপাল্লার কারণ কি আছে? পুরুষ মানুষ দুইটা কেন চারটা বিয়া করবা, এইটা তার অধিকার। পুরুষ মানুষের এইসব বয়স কি আবার গোনাতে ধরতে আছে? সত্যিকা এখানকার বউরা মোটেও ধৈর্য নাই। এলাকার এক বৃদ্ধা পানের থলি হাতে নিয়ে পান সেজে গালি পড়তে পড়তে বিরক্তি মাখা কণ্ঠে বললেন। পাশ থেকে এক বৃদ্ধ মহিলা কথায় তীব্র বিরোধিতা জানালো, হ্যাঁ গো জেরি, এগুলা আবার কি কও? আমরা মাইয়া মানুষ বইলে কি এত ফেল না? স্বামীর ভাগ কি দেওয়ান যায়? আমার কাশিম চাচাই এখন বিয়া করার বয়স তুমি কও? গর্ভবতী পোলা মাইয়া বউ নাতি নাতনি, চাষির তো দুঃখ হইবই। আরে চুপ কর সেমরি। এই বাড়ির চৌকাঠে পা রাখার সাথে সাথে সেই যে মরা কান্না শুরু করছে। এখনো চলতেছে তো চলতেই আছে। বিরক্তিতে এবার তুঙ্গে উঠেছে প্রহেলিকার। তার ধৈর্যের বাঁধ ভেঙে ধীরে ধীরে সে মেল ড্রামা দেখতে থেকে আসতে চায়নি।
ছোট উঠানের এক কোণে গোয়ালঘর, এক গাদা গরু ছাগল হাঁস মুরগি একত্রে যত্রতত্র মুরগির পায়খানা। গ্রামের নিম্নবিত্ত জীবন, এদের পরিবেশ দেখে মনে মনে নাক সিটকালো প্রহেলিকা। মুখ বিকৃত করে ভাবে, ছি, এটা বাড়ি নাকি চিড়িয়াখানা? এখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বাস করে? এই দুর্গন্ধ নরকে কখনো আসবো না। বাসতে চাইতো না সে, যদি না কলে পড়তো। অনেক চিন্তা ভাবনার পর আসতে বাধ্য হয়েছে, না হলে এত বছর অর্জিত রেপুটেশন সব ধুলোয় মিশে যাবে যে। যদি একবার মিডিয়ায় ব্যাপারটা জেনে যায়। না না, আর ভাবতে পারে না প্রহেলিকা। বাধ্যতামূলক যেমন করেই হোক কিছুদিন এই চিড়িয়াখানায় তাকে সার্ভাইভ করতেই হবে। আর এই ঘটের মরা ব্রোটার সঙ্গেও সংসার সংসার খেলা খেলতে হবে। ডিসকাস্টিং। বিরক্তির বহিঃপ্রকাশে উচ্চারণের শব্দ বেরিয়ে আসে মুখ দিয়ে। এই গরমের মধ্যে সে অনেক সহ্য করেছে মেলড্রামা, আর নয়। প্রহেলিকা এতগুলো দৃষ্টি জাস্ট গোনায় ধরল না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে গটগটিয়ে কাশিম আলীকে ফেলে ঢুকে গেল বাড়ির ভেতরে। রোকেয়া বানু পাশ কাটিয়ে চলে যেতেই বারান্দায় দাঁড়িয়ে থাকা কাশিম আলীর পুত্রবধূ নিকট জড়স হয়ে দাঁড়িয়ে থাকা বউটির দিকে তাকিয়ে প্রহেলিকা স্বভাবসুলভ দেমাগী কণ্ঠে বলল, আমার ঘরটা কোন দিকে? নতুন শাশুড়ি প্রশ্ন শুনে ভরকে যায় বউটি। ভয়ে তাকায় শ্বশুরের দিকে। অর্ধ শতাব্দীর কৌতূহলী দৃষ্টি জানে একযোগে তাকায় প্রহেলিকার প্রাণে। তাতে প্রহেলিকার কি? প্রহেলিকা আবার ধমকে ওঠে, কি হলো, ভয়রা নাকি? হ্যাঁ, তোমাকে বলছি না কোন ঘরটা আমার? এসব পরে থাকতে ভাল লাগছে না, গা চুলকাচ্ছে আমার, ফ্রেশ হবো আমি। জি জি জি, খবরদার বউ, এই মাইয়ারে একদম আমার সংসারে ঢুকতে দিবি না, তাহলে তোর কপালে কিন্তু মন্দ আছে। এই মাইয়া কইয়া দিলাম। শ্বশুরের হুমকিতে ভয় তটস্থ যায় বউটি। কাটা হয়ে দাঁড়িয়ে রয়, ভয় তত্তর করে তাকায়। ভয় ভয় তাকাই প্রহেলিকার পানে। রোকেয়া বানুর কথায় ভুরু কুঞ্চিত করে প্রহেলিকা। সে অযথা ঝামেলায় বঞ্চাত পছন্দ করে না, কিন্তু কেউ সেদে আসলে প্রহেলিকা তাকে ছেড়েও কথা বলে না। আমি কোন ঘরে যাব বলো? আমি আমি আসলে বউ, খবরদার। এবার মেজাজ হারালো প্রহেলিকা। লম্বা লম্বা পা ফেলে দু কদম চলে যায় রোকেয়া বানুর সম্মুখে। সটন প্রশ্ন করে, কি সমস্যা? তেতে উঠলো রোকেয়া বানু। চড়াও গলায় চেঁচিয়ে বললেন, এই মাইয়া একদম গলা উঁচাবা না আমার সাথে। নষ্ট, চরিত্রহীন, অন্যের সংসারে উইরা এসে জুইরা বসতে লজ্জা করে না? একদম দাগ দিয়া দিব। উত্তেজনায় বাড়তে থাকে দুই সতীনের মুখরোচর কন্দন। জাগ্রত জনতা গুছিয়ে বসে দেখছে। কাশেম আলী এক কোণে দাঁড়িয়ে দুই বইয়ের ভয়ে থরথর করে কাঁপছে। কি বললি বুড়ি, কি বললি? কচি পুরো সবাই দাগ দিয়ে দেব। ভদ্রমহিলা কথা বলতে দেরি, কিন্তু খপ করে চুলের মুঠি ধরতে দেরি হলো না প্রহেলিকার। মহিলাটি চুলের মুঠি ধরে টানতে টানতে হিসিয়ে বলল, আমি কি তোকে ছেড়ে দেব? তুই জানিস না আমি কে? তুই চিনিস না আমায়? সাপে লেজে পা দেওয়ার ভুল একদম করবি না। তোর কতদূর স্পর্ধা? প্রহেলিকা শিকারের সাথে এমন ভাষায় কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। টুট 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 টুট। জামাইয়ের গলায় ঝুলা পড়ছস? তোরে কি সালাম দিয়ে কথা কোন লাগবো? তুই আমার চিনস? আমিও মাতাব্বরের মাইয়া। কাশিমের ছোট বউডারে দেখছো? আইসাই কেমন বড় বউয়ের চুল ধেরা মুড়ামুড়ি করে ফেলতাছে। এরা তো দেখছি। আহা গো, কাশেমটার কপালটাই খারাপ। দুই বউ আইলো, দুই ডই দশাল। সুইটটা বোধহয় বড্ডার থেকেও বেশি দরজাল গো। দেখো না আইসাই কেমন সতীনের চুল ধেরা মুড়ি ধরছে। দেখো, দেখ, তোর সাথে আমার কোনো লেনা দেনা নাই। অযথা আমার সাথে লাগতে আসবি না, একেবারে ঘটি বেঁকিয়ে দিব আমি। যেখানে আমার রক্তের বোন কেউ ছাড় দিনি, সেখানে তুই তো রোকেয়া বানু কম কিসে? তিনিও খপ করে প্রহেলিকার বান করা চুলগুলো মুঠিতে থাবা দিয়ে রাগে গজরাতে গজরাতে বলল, আর তোকে কি আমি ধুনা দিমো? দেখি তুই কি করতে পারিস। ঘর জ্বালানি মেয়ে ছেলে। আরে আরে, কি হচ্ছে এখানে? আল্লাহ, আমার বাড়িটা পুরো ল্যাংটা বাড়ি বানাই দিল গো। হাই হাই করতে করতে কাশিম আলীর বৃদ্ধা মা জননী নাহার বানু লাঠি ভর দিয়ে বেরিয়ে আসেন ঘর থেকে। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধের মুখে হাতের মাংসপেশিগুলো ললাটে, চেহারায় জড়তা জলের মতোই, মাকড়সার জলের মতোই কুঁচকে গেছে। 90 ঊর্ধ্ব বৃদ্ধা। এসব দেখে কাপা হাতে তিনি খুক খুক করে কেসে উঠলেন, আরে রহিম, করিম, তোরা এখন খাড়ায় কি তামাশা দেখতেছস? তাড়াতাড়ি সুরা অর্ডারে। দুইজনে চুলোচুলি বন্ধ করতে সবাই ততক্ষণে লেগে পড়েছে। দুজন মহিলার শক্তি আছে অনেকেই বেগ পোহাতে হয়েছে। উত্তেজনা চরমে উপস্থিত জনতা নিঃশব্দতা ভাবেই নিঃশ্বাস আটকে তাকিয়ে। অবশেষে দুজনকে আলাদা করতে সক্ষম হয়েছে রহিম, করিম ও অন্যরা। নাজনীন বানুর লাঠি ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুই বইয়ের মাঝে এসে দাঁড়ালেন। ছানি পড়া চোখে নতুন বইয়ের দিকে তাকালেন। বউটা দেখতে বেশ টাটকা, গায়ের রং একেবারে দুধে আলতা। এমন একখানা সুন্দর মাইয়ার পোলার জোয়ানকালে খুইজা বউ বানাইতে পারলো না কেল্লাইগা।
সে মেলা দিন আগের কথা। যাই হোক, পুরুষ মানুষের আবার বয়স কি, এই মরণকালে এমন একটা বউ দেখা মনে বেজায় খুশি হয়ে গেলেন যেন নাজনীন বানু। তিনি বিরক্ত চোখে তাকালেন বড় বউয়ের দিকে। তোর জামাই আরেকটা বিয়া করছে, তাই কি হয়েছে? তোর তো খোদাই দিছে। রোকেয়া বানু মনে চটে গেলেন। সারাটা জীবন এই বুড়ি তার হার মার চালিয়ে খেয়েছে, এখন শেষকালে এক ঠ্যাং কবরে গেছে, তবুও জ্বালাতে ভুলছেন না। রোকেয়া বানু ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখেন আম্মা, আমার সংসারে আপনি ঢুকেন না তো। আপনার জামাই তো সতীন নিয়ে আহে নাই, তয় আপনার জ্বালা কেমনে বুঝবেন? মুখে মুখে চোপা করো না বউ, এই সংসার এখনো আমার। আমি কারে রাখমো কারে খেদামো আমি বুঝমো, তুই যা এখন। রোকেয়া বানু কিছু বলতে গেলেই রহিম এগিয়ে এলো, হাতে ধরে বলল, আহা মা, যে আমার কথা না ভাইবা আরেক বিয়া করলো, তার লগে ঝামেলা করার কোনো মানেই নাই। আপনি আমার মা, আমি একাই যথেষ্ট আপনার ভরণ পোষণের জন্য। রোকেয়া বানু আপত চুপ হলেন, তবে প্রহেলিকার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছেন যার অর্থ প্রহেলিকাকে দেখার সাথে সাথে বুঝে গেল ওই যে রতনের রতন চেনে। রোকেয়া বানু মনে মনে বললেন, এই বাড়িতে তুই টিক্কা থাকছস কেমনে, হেডা আমিও দেখালোমো। আচমকা সবাই অবাক হয়ে গেল যেন। অবাক করে দিলেন রোকেয়া বানু নিজেই। এক কোণে দাঁড়িয়ে কাঁপতে থাকা কাশেম আলীর হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে গেলেন ঘরের ভেতর। বাহিরের সবাইকে দ্বিতীয় দফা অবাক করে দিয়ে ধারাম করে লাগিয়ে দিলেন ঘরের দরজা। কাশেম আলীর সাথে এখন কি হবে সেটা সবারই জানা। নাজনীন বানু নতুন বইয়ের দিকে তাকিয়ে শুধালেন, কি লো মাইয়া, নাম কি তোমার? প্রহেলিকা শিকদার। ছোট জবাব প্রহেলিকার। সে কাউকে নিচের বায়োডাটা দিতে আসেনি এখানে। প্রহেলিকা ফের রহিমের বইয়ের দিকে তাকিয়েই বউটা ভয়ে থরথর করে কাঁপছে। শাশুড়িকে আঙুলের ইশারায় দেখিয়ে দিল উত্তর দিকের ঘরটা। প্রহেলিকা কোনো কথা না বলে ঝট করে গিয়ে খট করে দরজা লাগিয়ে দিল। নাটক দেখন শেষ, এবার তোমরা যাও তো বাপু। নাজনীন বানু ভাগিয়ে দিলেন সকলকে, একে একে সকলে চলে যেতেই নিজ নিজ ঘরে। প্রহেলিকার বিয়ে নিয়ে উত্তর শিকদার বাড়ি, বাড়ির কোনো কোণা থেকে শুরু করে রায়পুরের অলিতে গলিতে চায়ের আড্ডায় জায়গায় শুরু হয়েছে ফিসফাস। আগুনের হোলকানে ছড়িয়ে গেছে খবর, তিলকে তাল নানা মুখরোচের কথা। লোকের মুখে প্রকাশ্যে ছিচি পড়ে গেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে শিকদারদের। সাদমান শিকদার রেগে মেগে আগুন, বাড়িতে আবারও জামায়াত বসেছে। সাদমান শিকদার কর্তৃত্ব পরায়ণ কণ্ঠে হুঙ্কারে তটস্থ সকলে। কাটা হয়েছে দাঁড়িয়ে ড্রয়িং রুমে, সকলেই চুপচাপ নীরব দর্শক। থমথম পরিবেশ, সর্বমুখী মাথা নত করে দাঁড়িয়ে আছেন প্রহেলিকা। বরাবর মুখের ওপর জবাব দেওয়ার তো দূর, চোখের দিকে চোখ মেলাতেও লড়ে যাচ্ছে সে। সাদমান শিকদার আবারও গর্জে উঠলেন, প্রহেলিকাকে থাপ্পড় মারার উদ্দেশ্যে হাত উঁচিয়ে আবারও নামিয়ে নিলেন। পুরো কণ্ঠে বললাম, তোমার বাবা নই বলে তোমার গায়ে হাত তুলতে পারলাম না, না হলে তোমার মতো মেয়ে জুতো দিয়ে পিটিয়ে সিধে করে দিতাম। বড় আব্বু একদম চুপ। আমার যতটুকু মান সম্মান বেঁচে ছিল সেটুকু ধুলে মিশিয়ে দিলে তুমি। তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। তোমরা কি আমার মান সম্মানটা ডুবানোর প্রতিজ্ঞতা করে নিয়ে বসেছ? এক একটা কুলাঙ্গার পয়দা হয়েছে, বাড়ি থেকে বের হতে পারছি না, কোথাও মুখ দেখানোর পরিবেশ নেই। বড় আব্বু একদম চুপ করো। তোমার যদি বিয়ের এত তাড়াই ছিল তাহলে আমাকে বলতে, পাত্রের লাইন লেগে যেত। তোমার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, পলিটিশিয়ান, ওয়ার্ল্ডের টপ বিজনেসম্যান, কোনটা তোমার যোগ্য? তুমি যার সাথে বলতে তার সাথে দিতাম। সেসব না হয় তুমি কি করলে? এদো গায়ের একটা বুড়ো কাজীকে বিয়ে করলে। ওই লোকটার বয়স আমার থেকেও 8-9 বছরের বেশি। এটা তুমি কি করলে? আমি নিরুপায় ছিলাম বড়াব্বু। আমি বলবো না, আমাকে মাফ করে দাও। শুধু বলবো, তুমি তো জানো বড়াব্বু আমি এমন মেয়ে নই। সাদমান শিকদার কিছু বলতে গিয়েও যেন থেমে গেলেন। বড় করে নিঃশ্বাস নিতেই উগরে আসা রাগটুকু দমন করতে, এই বয়সে এত উত্তেজনা ভালো না। স্ট্রেস হতে পারে, সম্ভাবনা রয়েছে স্ট্রোকেরও। সাদমান শিকদার এক পলক সবার দিকে তাকিয়ে প্রহেলিকাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার ঘরে আসো। বলে গটগট পায়ে চলে গেল সাদমান শিকদার। ছোট একটা দম ফেলে নিল প্রহেলিকা। বড্ড অসহায় লাগছে নিজেকে। ঘাড় ঘুরিয়ে মা চাচিদের দিকে তাকাতেই দেখলো ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ওই দিকে। প্রহেলিকা দৃষ্টি উপেক্ষা করে চলে গেল তারা। প্রহেলিকা ভাইয়ের দিকে তাকালো, তারাও ঠিক একই কাজ করলো। একে একে একা হয়ে গেল প্রহেলিকা। আজ তার পাশে কেউ নেই, এমন একটা মানুষও নেই যে তাকে বিশ্বাস করবে, যার কাঁধে একটু মাথা রাখবে, যে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। সেই দৃঢ়তা এইটুকু বলবে, আমাকে কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, আমি বিশ্বাস করি তোমায় নিচের থেকেও বেশি। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আইস কিউব বের করে
ঘোল মেশাচ্ছে প্রিয়তা। পাশে ইনায়া দাঁড়িয়ে, তার কটমটে দৃষ্টিতে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা একা প্রহেলিকার ওপর। তার চাহনি এমন যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে। গ্লাসে ঘোল ঢালতে ঢালতে ভুরু কুঁচকে দেখলো প্রিয়তা। এক গ্লাস ইনায়ার দিকে বাড়িয়ে দিল প্রিয়তা। গ্লাসের ওপর আঙ্গুল দিয়ে গোল গোল চক্কর কাটতে কাটতে বলল, কিরে নাগিনের মতো এমন ফোনা তুলে ফসফস করছিস কেন? বিষ কি বেশি হয়ে গেছে? আমার মাথায় আগুন জ্বলছে প্রিয়, ঘোলাটে আমার মাথা। কেন, উত্তেজনা বেশি নাকি? মস্করা করিস না, সত্যি বলছি। তাহলে চল, শোধ নিয়ে নেই। গ্লাসে তুই মুখ দিতে দিতে বাঁকা হাসে প্রিয়তা। ইনায়া কপালে সূক্ষ্ম ভাঁজ করে চাপা কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল, কি করে? এক টক পিটপিট করলো প্রিয়তা। ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে বলল, ভেরি সিম্পল। গুনগুন করে গান গাইতে লাগলো। প্রহেলিকার সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়তা। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া বেটার কাছে আমায় বইনে দিছে বিয়া। এই যে যৌবন জ্বালা মিটায় না রে, মনে কুরকুরি বুড়া বেটা আমার যৌবন বই দিছে বিয়া। চোখ কটমট করে তাকালো প্রহেলিকা। চোয়াল শক্ত হয়ে আছে তার। আমার সাথে মজা নিচ্ছিস প্রিয়? শয়তানি হাসলো প্রিয়তা। অবশ্যই, বড় বোনের সাথে মজা না নিলে কার সাথে নেব বুঝি? আচ্ছা, কাল রাতে ফুলসজ্জা কেমন হলো? মানে দুলাভাই ব্রো ঠিকঠাক? হুম। প্রিয়, আহা, চেতে যাচ্ছ কেন? যতই হোক তোমার বোন তো, বুঝি তোমার দুঃখটা। বলেই হঠাৎ চুপ হয়ে গেল প্রিয়তা। আশেপাশে নজর ঘুরে প্রহেলিকার গায়ের সাথে ঘেঁষে গেল। ফিসফিস করে বলল, একটা গোপন কথা শুনবে? তোমার জন্য অনেক উপকারী। কি? মাথাটা পেছন দিকে সরিয়ে নিল প্রিয়তা। প্রিয়তারও চেপে এলো। আরেকবার আশেপাশে দেখে কানে কানে বলল, কাল আসার সময় গলির মোড়ে দেখেছি একটা ব্যানারে বড় বড় করে লেখা, ঘোড়ার মতো সতেজ জীবন ফিরে পাওয়ার জন্য যথেষ্ট এক ফাইল। দাম মাত্র 650 টাকা। অর্ডার করার জন্য নাম্বারও দেওয়া আছে। এটা দেখা মাত্র তোমার কথা চট করে মনে যায়, তাই নাম্বারটার ছবি তুলে এনেছি। তোমার কচি নাশপাতি একদম পাকা তরমুজ হয়ে যাবে মাত্র এক ফাইলে। নম্বর দেব? রাগে প্রহেলিকার মুখ যেন আগুনের চুল্লি হয়ে গেল। টকটকে লাল হয়ে গেছে তার মুখ দেখে মনে মনে কুটিল হাসলো প্রিয়তা। প্রহেলিকা সতরে চেঁচিয়ে বটল, বেয়াদব মেয়ে। আরে আরে, কি করো আপু, আসতে বলো। আর আমি ভুলটাই বা কি বললাম শুনি? কথায় জবাব দিল না প্রহেলিকার। আগে গজগজ করতে করতে চলে গেল সাদমান শিকদারের ঘরের দিকে। প্রহেলিকা যেতেই ফিক করে হেসে উঠল ইনায়া। উচিত শিক্ষা দিয়েছিস বান্ধবী। মনে মনে বিজয়ীর হাসি আসলো প্রিয়তা। অদৃশ্য হাতে নিজের পিঠ চাপড়ে ধরলো। পরক্ষণে আহ করে উঠল প্রিয়তা। চোখ মুখ খিচে মাথা ডলতে ডলতে পেছনে ঘুরে তাকালো। বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে প্রণয়। গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর ওইদিকে। গাল ফুলিয়ে প্রিয়তা, ওফ, আমার মতো একটা শিশু মেয়েকে এত জোরে মারতে আছে, কান টেনে ছিঁড়ে দিব। স্বাধীন মানুষের পিছে লাগা, তাই না? না মানে, কার পিছে লাগলাম আমি? ঢুঙ্গি। বাইরে যেতে ধরলো প্রণয়। আটকে উঠলো প্রিয়তা। দৌড়ে গিয়ে প্রণয়ের পথ আটকালো। সামনে দু হাত মেলে দরজায়। কোথায় যাচ্ছেন? অফিসে। অফিসে কেন? কাপড় কাচতে যাচ্ছি। নিচে তাকিয়ে দেখ, তোর কিছু একটা পড়ে গেছে। কোথায়? প্রণয়ের কথা মতো আশেপাশে খুঁজতে প্রিয়তা। কোথায় কিছু নেই। ওমা, পেলি না? তাহলে হয়তো রুমে ফেলে এসেছিস। কি ফেলে এসেছি? আগামাথা ছাড়া কথা বেকুব বনে গেল প্রিয়তা। কাণ্ডজ্ঞান। হ্যাঁ, তোর কাণ্ডজ্ঞান কোথায়? অফিসে নিশ্চয়ই আমি বিরিয়ানি বানাতে যাচ্ছি না, আহাম্মক। বলেই যেতে নিল প্রণয়। প্রিয়তা বোকার মতো তাকিয়ে রইল। যখন অনুভব করলো প্রণয় চলে যাচ্ছে, তখন আবারও লাফিয়ে উঠে দৌড় দিল। ও প্রণয় ভাই। জবাব দিল না প্রণয়। প্রিয়তা লম্বায় দ্বিগুণ শনিয়ে ডাকলো, প্রণয় জামাই। পার্কিং এরিয়ায় চলে এসেছে দুজন। গাড়ির ডোরটা খুলতে গিয়ে দাঁড়িয়ে প্রণয় ভুরু কুঁচকে তাকালো। প্রণয় সাবলীল দৃষ্টিতে দেখে একটা ব্যাগ কেলে মার্কা হাসি দিল প্রিয়তা। চেহারা এমন ইনোসেন্ট করে বলল, আমি আপনার হাতে তেহারি খাবো প্রণয় ভাই, প্লিজ। মুখটা কয়বার কাতো কাতো করে ফেললো প্রিয়তা। মেয়েটার এত তালবাহানা দেখে মায়া হলো প্রণয়ের। বুক চিরে দীর্ঘশ্বাস ফেরিয়ে এলো। মনে মনে বলল, আমাকে আটকাতে তোর এত আয়োজন, আমি কি বিফলে যেতে দিতে পারি জান? প্রিয়তার হাত টেনে ধরে কাছে নিয়ে এলো প্রণয়। প্রিয়তার মখমলের মতো আঙ্গুলে মোহনীয় কণ্ঠে বলল, তেহেরি খাবি? উপনিস মাথা দোলা প্রিয়তা। চল, আমি নিজে রান্না করবো তোর জন্য। খুশিতে চোখের মনি ঝিলিক দিয়ে ওঠে প্রিয়তার। সুখের আবেশে প্রণয়ের হৃৎপিণ্ড ভরে উঠল কানায় কানায়। ছোট দেহটা বুকে পিষে নিল প্রণয়। আমার আদরে হাঁসের বাচ্চা, আমার দামড়া প্রণয় ভাই। বলে খিটখিট করে হেসে উঠল প্রিয়তা। বেচার রোমান্টিক মোডে দফা রফা শয়তানি তিন কোলের নিয়ে হাত বাড়িয়ে দিল প্রিয়তা। নেব না। ভেঙচি কেটে আবারও বাড়ির দিকে হাঁটা ধরল প্রণয়। কি নেবেন না? আপনাকে নিতে হবে। পেছনের দিয়ে লাফিয়ে কাঁধে চড়ে গিয়ে বসলো প্রিয়তা। হাসতে হাসতে পুরো বাড়ি ঘুরতে লাগলো দুজন। বাড়ির ছোট বড় প্রত্যেকে মুগ্ধ উপভোগ করতে লাগলো সেই দৃশ্য। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা। পাশে শিকদার বাড়ির বহু পুরাতন কর্মচারী রহমান চাচা।
সিঁড়িতে দাঁড়িয়ে এক দৃষ্টি পুকুরের পানিতে তাকিয়ে রইল প্রিয়তা। পুকুরের কালচে জল একটু পর পর নড়ে উঠছে। আমাকে ডেকেছিলেন ছোট আম্পামনি? হ্যাঁ, ছোট উত্তর প্রিয়তার। চলবে।